সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুজনের যদি একটা তুলনামূলক নির্মোহ আলোচনা করা হয়, এদের মধ্যে কি মিল রয়েছে কি অমিল রয়েছে, সেই বিষয়টি কেমন হয়? এর কারণ হলো, যে কোনোভাবেই হোক না কেন আমরা শেখ হাসিনাকে বাদ দিতে পারছি না। তাকে বিচার করব, তাকে ধরে আনব, তারপর তার দলকে নিষিদ্ধ করব, তার দলের নাম বাংলাদেশে কেউ উচ্চারণ করতে পারবে না। এই কথাগুলো বাস্তবায়ন করার জন্য আগে তো এই দলটি সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে আপনার জানতে হবে। সেই জানার জায়গাগুলো কি? আর যিনি এই কাজটি করবেন তিনি বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তাকেই কাজটি করতে হবে। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও জানতে হবে আমাদেরকে যে আসলে উনি পারবেন কিনা। এখন আপনি দুজনকে দুটো যাকে বলা হয় মানুষের মধ্যে একটা লড়াই হচ্ছে। তো সেই লড়াইয়ের পূর্বে আপনি আশা করছেন যে অমুকে জিতবে, অমুকে জিতবে, স্বপ্ন দেখছেন। কিন্তু সেই স্বপ্ন দেখার চেয়ে যদি আপনি যারা লড়াই করছেন তাদের বৈশিষ্ট্যগুলো আপনি তুলনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী লড়াইতে কারা জিতবে। তো এখন লড়াই চলছে পর্দার আড়ালে, তারপরে পর্দার সামনে, পেছনে, সব দিকে। এখন এই লড়াইয়ের মধ্যে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আমরা হয়তো 10-15% আন্দাজ করতে পারছি, কিন্তু বাকি 85-90% ঘটনা ঘটছে পর্দার অন্তরালে, এবং সেগুলো রীতিমতো ভয়ঙ্কর, এবং এতটা ভয়ঙ্কর যে আপনারা শুনলে মানে আমি এই কথাগুলো বলতে পারবো না। 85% যে কাজগুলো চলছে সবই চক্রান্ত, অর্থাৎ শেখ হাসিনাকে জলে স্থলে অন্তরিক্ষে দমন করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান শাসক শ্রেণী যে কাজগুলো করছে তার মাত্র 10-15% আপনি জানতে পারছেন। বাকি কাজগুলো গোপন, আপনি বুঝতে পারছেন না। তার একটা নমুনা খালি যে শোনা যাচ্ছে যে করিডোর দেওয়া হচ্ছে রোহিঙ্গাদেরকে, আরাকান আর্মিদেরকে, জাতিসংঘ এবং আমেরিকাকে খুশি করার জন্য। জাস্ট একটা উদাহরণ দিলাম। এরকম অসংখ্য ঘটনা ঘটছে। আবার শেখ হাসিনা ওখানে বসে, আওয়ামী লীগ ওখানে বসে যা করছে, বাংলাদেশে যা করছে তা 5%, অর্থাৎ ঝটিকা মিছিল করছে, তারপর শেষে সামনাসামনি ওই যাকে বলা হয় ওয়েব মিটিং করছে, আর মাঝে মধ্যে অডিও বার্তায় শেখ হাসিনা কথা বলার চেষ্টা করছে, এটা দৃশ্যমান। কিন্তু তলে তলে যে কি কাজগুলো হচ্ছে, লন্ডনে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে, ঢাকাতে কি হচ্ছে, তারপরে দিল্লিতে কি হচ্ছে, এটা আমরা জানি না। যদি জানতেন নিশ্চিন্তে থাকার মতো কোনো রিজন নেই, অস্থির হয়ে পড়তেন। ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার জন্য নিজের বাপকে মেরে ফেলে, বাপ তার সন্তানকে মেরে ফেলে, এবং একটা দুটো না, মা তার সন্তানকে মেরে ফেলে, সন্তান তার মাকে মেরে ফেলে। এরকম অসংখ্য অশ্লীল, অশ্রাব্য অনেক ঘটনা ঘটে, অসভ্যতামি অনেক ঘটনা ঘটে। যে মানুষ একটা পিঁপড়া মারে না, ক্ষমতার মোহে পড়ে সে লাখ লাখ মানুষকে মেরে ফেলে। মানে এরকমই ক্ষমতা। এটার যাকে বলা হয়, এটার কোনো ব্যাখ্যা নাই। যে মানুষটি সারা জীবন একটা উদাহরণ বলি তাহলে বুঝতে পারবেন। খলিফ আব্দুল মালিকের নাম তো আপনারা শুনেছেন, যেটা উমাইয়া শাসকদের মধ্যে যিনি যাকে বলা ফাউন্ডার অব দ্য উমাইয়া ডাইনেস্টি, অর্থাৎ মুয়াবিয়ার পরে ইয়াজিদ, ইয়াজিদের পরে মারওয়ান, মারওয়ানের পরে যিনি ক্ষমতায় এলেন তিনি এই আব্দুল মালিক। তো আব্দুল মালিক যখন ক্ষমতা এলেন তাকে বলা হতো, যাকে বলা হয় সারাক্ষণ তিনি কোরআন নিয়ে থাকতেন, মসজিদ নিয়ে থাকতেন, দুনিয়ার কোনো বিষয়ে তার কোনো যাকে বলা হয় আগ্রহ ছিল না। তো এখন যেদিন তাকে জোর করে, বলতে গেলে ধরে, মসজিদ থেকে ধরে নিয়ে উমাইয়ারা তাকে দামেস্কের সিংহাসনে বসালো, এবং তিনি ক্ষমতায় বসার পর এই মানুষ যে কাজ করেছেন,
একটা সুন্দর শাসন দিয়েছেন, ৯০ বছর তার বংশ রাজত্ব করেছে, সবই ঠিক আছে। কিন্তু তার যে শাসক হাজ্জাজ বিন ইউসুফ, ইরাক অঞ্চলের শাসক, তার মাধ্যমে তিনি পুরা কাবা শরীফ মিনজানিক যন্ত্র দিয়ে, কামান দিয়ে কাবার সমস্ত ওয়াল ভেঙে তছনছ করে ছুঁড়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূলের আহলে বাইত যারা ছিলেন তাদেরকে ফাঁসিতে টানিয়ে মেরেছেন। এবং সে বলতেছে যে এই ঘরের যে কোনো অলৌকিকত্ব নাই, এজন্য এই হাজ্জাজ বিন ইউসুফ ওই ঘরের মধ্যে ঘোড়া বেঁধে রেখেছে, দেখি কি হয়। তো মানে ক্ষমতা মানুষকে এই পর্যায়ে নিয়ে যায়। তো খলিফা আব্দুল মালিকের যদি প্রাথমিক জীবন ধরেন, তাহলে এইগুলোর সাথে আপনি মিলাতে পারবেন না। আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে যদি এখন এখানে দেখেন যে তার অতীত কর্মকাণ্ড দেখেন, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরে আপনাকে মনে করতে হবে যে এই চেয়ার রক্ষা করার জন্য পৃথিবীর যত নিষ্ঠুর শাসকরা যা কিছু করেছে, উনি সেগুলোর সুযোগ পেলে একটাও বাদ দেবেন না। এটা হলো নরমাল ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে যাব না, আমি সঙ্গত কারণে একেবারে প্রথমে মিল অমিলগুলো বলে নিই। শেখ হাসিনার মধ্যে মিল অমিলগুলো বলে নিই, যেন আগামীতে যে ফাইটগুলো হবে সেটা আপনারা বুঝতে পারেন যে ফাইটের ফলাফলটা কী হতে যাচ্ছে। প্রথম হলো তাদের দুজনের মধ্যে ১ নম্বর মিল হলো উভয়ই বয়স্ক। তাদের বয়স, উনার বয়স ৮৬ বছর, উনার বয়স এখন ৭৯ বছর। ৪-৫ বছরের ছোট বড়, প্রবীণা। শারীরিকভাবে দুজনেই সুস্থ, যথেষ্ট সুস্থ, কোনো কথায় জড়তা নেই। তারপরে শেষে তারা দ্বিধা আসছে, মানে যা ইচ্ছে তাই বলে যেতে পারেন। আপনি প্রশ্ন যাই করেন না কেন, তিনি তার দ্বারা রাগান্বিত হবেন না বা প্রভোক্ট হবেন না। দুজনেই তারা তাদের মতো কথা স্টাইলে, আওয়ামী লীগ স্টাইলে আর গ্রামীণ ব্যাংক স্টাইলে তারা দুজনে কথা বলে যাবেন। ৩ নম্বর হলো যে তারা দুজনই ভ্রমণ পিপাসু, প্রচুর ভ্রমণ করেন। তারপরে তারা হলো, এখন আর নম্বর না দিয়ে বলে যায়, তারপরে তারা হলো যে তারা পাত্রমিত্র লোকজন নিয়ে ঘুরতে পছন্দ করেন, আপনজনদেরকে তারা পছন্দ করেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এমনকি যদি কেউ কোনো কালে, আগে যেমন দেখা গেল তার ঘোড়ার রক্ষক ছিল, তো এরকম লোককেও তারা মন্ত্রী বানাতে কার্পণ্য করেন না। বাসার পিয়নকে যদি তারা কোনো মন্ত্রীর উপরে বসাতে মানে আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আপনি তাদের এর মধ্যে অমিল পাবেন না। জাস্ট একটা উদাহরণ দিলাম। তারা উভয়ই প্রচার পছন্দ করেন, প্রশংসা পছন্দ করেন। এরপরে বিদেশে গিয়ে পত্রপত্রিকার সাক্ষাৎকার দিতে পছন্দ করেন এবং যা মুখে আসে তাই সেখানে তারা বলে আসেন এবং এক একটা বক্তব্য বলে আসেন, এবং সেটা হইচই পড়ে যায়। শেখ হাসিনার জমানাতেও পড়েছে, এখনও পড়ে যাচ্ছে দেশে এবং দেশের বাইরে। তারপর তাদের যে জিনিসটি রয়েছে সেটি হলো তাদের একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে মানুষকে আকর্ষণ করার। দুজনেরই একটা কমিউনিটি তারা পাগল বানিয়ে ফেলেছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের যারা লোকজন, প্রথম থেকে একটা বিরাট গ্রুপ, তারা ইউনূস সাহেবকে দেবতা মনে করেন। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা ওনাকে সাক্ষাৎ দেবী মনে করেন। তো নিজ নিজ কমিউনিটির মধ্যে তারা উভয়ই যথেষ্ট পরিচিত। শিক্ষা দীক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস একজন যেহেতু ডক্টর, পিএইচডি হোল্ডার, তো সেক্ষেত্রে শেখ হাসিনারও অন্তত ১০০টি ডক্টরেট ডিগ্রি আছে, পিএইচডি ডিগ্রি আছে। শেখ হাসিনা এমএ পাস, উনিও এমএ পাস, উনিও ডক্টরেট, উনিও ডক্টরেট। কিন্তু ওনার যেটা আছে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আর শেখ হাসিনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তারও কিন্তু ব্যবসা বাণিজ্যের যথেষ্ট অভিজ্ঞতা আছে, এবং সংসার চালানো। ওয়াজেদ মিয়া সাহেব তো অন্যরকম ছিলেন, ম্যানেজমেন্ট করা, এবং তিনি তলে তলে যে সকল প্রতিষ্ঠানগুলো করে গেছেন, যে সকল ফাউন্ডেশনগুলো করে গেছেন, সেইগুলোর যে ভিত্তি, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, কর্মকাণ্ড, এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, এগুলোর চেয়ে কোনো অংশে ছোট নয়, বরং আরও ভালো, আরও বড়। এবং তিনি যে ট্রাস্টগুলো করে গেছেন, শেখ হাসিনা যে ট্রাস্টগুলো করে গেছে, সেই ট্রাস্টগুলো ডক্টর ইউনূসের যে ট্রাস্টগুলো, সেখানে যে বিতর্কগুলো হতে পারে, তিনি সেই বিতর্কের ঊর্ধ্বে আরও কৌশলে সেই ট্রাস্টগুলো তিনি করে গেছেন। ফলে ৩২ নম্বর ভাঙা হয়েছে, সুধা সদন ভাঙা হয়েছে, কিন্তু আনাচে কানাচে অন্ততপক্ষে ৪ থেকে ৫ লাখ লোক এখন পর্যন্ত শেখ হাসিনার ট্রাস্টের মাধ্যমে বেনিফিটেড, সব জায়গাতে চলে গেছে। এরপর শেখ হাসিনা যে গুচ্ছ গ্রামগুলো করেছেন, মানে
রাজনীতির বাইরে তিনি একটা কমিউনিটি তৈরি হয়ে গেছেন গরিব মানুষের জন্য। সেই গুচ্ছ গ্রামে যারা বসবাস করে, তিনি লক্ষ, লক্ষ আ ঘর দিয়েছেন। মানে গুচ্ছগ্রাম একটা একটা জায়গাতে গুচ্ছগ্রাম করেছেন, ওখানে একটা কমিউনিটি আছে। এখানে মরে গেলেও শেখ হাসিনার কথা সবাই বলবে। এরা খালেদা জিয়ার কথা বলবে না, কেউ বলবে না। কারণ সব আওয়ামী লীগ করে। এখন বাংলাদেশে এই প্রান্তিক লেভেলে যেয়ে দেখেন কত হাজার গুচ্ছগ্রাম আছে, আর কত হাজার গুচ্ছগ্রামে কত লাখ লোক বসবাস করে। এর বাইরে তিনি ঘর দিয়েছেন। বিভিন্ন মানুষকে আলাদা, আলাদা ঘর দিয়েছেন। এটা লাখ, লাখ লোককে ঘর দিয়েছেন। এখন যে পরিবার একটা ঘর পেয়েছে তাকে আপনি মারলেও সে শেখ হাসিনার বাইরে যাবে না। এরপরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলকে তিনি ব্যবহার করেছেন। অসাধারণভাবে তিনি এই ত্রাণ তহবিলকে ব্যবহার করেন। ২ হাতে টাকা নিয়েছেন ব্যবসায়ীদের কাছ থেকে এবং ত্রাণ তহবিলের ট্রানজাকশন দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আবার ২ হাতে সেই মানে ব্যয় করেছেন। মন্ত্রীরা আর এমপিরা যে যেভাবে যাকে রিকমেন্ড করেছে। এখন গ্রামের একটা লোক ধরেন আমার কাছেই আসছে, আমি সাবেক এমপি। তা বলে স্যার আপনি লিখে দিলেই হয়ে যাবে। তা আমি বললাম যে দেন, আসছে যখন বলছি লিখে দিই। আমি বিএনপিতে তখন লিখে দিলাম, সুপারিশ করা গেল গোলাম মোল্লা রনি। হাসতে হাসতে এসে বললো যে স্যার আমি তো ১,০০,০০০ টাকা পেয়ে গেছি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। তো এইরকম যারা ওখানে সুযোগ সুবিধা পেয়েছেন তারা আলাদা হয়ে গেছেন। আর